নমস্কার প্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর বাংলার একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা পড়ব। সেটি হলো মহুয়ার দেশ। কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটি কবি নগর জীবনের ক্লান্তি ও অবসন্নতা থেকে মুক্তি পাওয়ার জন্য তার কল্পনার মহুয়ার দেশের যাওয়ার কথা ভেবেছেন এবং সেখানে গিয়ে তার যে মোহ, সেই যে মোহভঙ্গ হয়েছে তারই বাস্তব রূপায়ণ হচ্ছে এই কবিতাটি। কবি সমর সেন ছোটবেলাতেই খুব মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি পেশার কারণে তাকে চলে আসতে হয় কলকাতা শহরে। সেখানে দীর্ঘদিন থাকার পর এই কলকাতা শহরের যে নাগরিক জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা উপভোগ করার পর তিনি মনে মনে কল্পনা করেছেন যে মেঘমদির মহুয়ার দেশে তিনি যাবেন এবং সেই গ্রাম হবে শহরের ছোঁয়া থেকে সম্পূর্ণ দূরে। তার কল্পনার সেই দেশে তিনি যখন যান, সেখানে গিয়ে তার যে কল্পনা ভঙ্গ হয় বা তার যে আশা আকাঙ্ক্ষা ভঙ্গ হয়, তারই আমরা নিদর্শন পাবো এই কবিতাটিতে। এই কবিতাটি নেওয়া হয়েছে কয়েকটি কবিতা গ্রন্থ সংকলন থেকে, কাব্যগ্রন্থ থেকে, আর সমর সেনের এই কবিতাটি আমরা দেখব যে প্রথম যে পর্ব, দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে দেখব যে নগর জীবনের ক্লান্তির অবসন্নতা থেকে তিনি মেঘমদির মহুয়ার দেশে যেতে চাইছেন, তারই ছবি। তো প্রথম পর্বে বলছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কবি শহরে দেখছেন যে নদীর ধারে গিয়ে সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর সূর্য যখন অস্ত যায়, সারাদিনের পরিশ্রমের কারণে সে অলস হয়ে পড়েছে, ধীরে ধীরে অস্ত যাচ্ছে। সেই অস্তের ছবিটাই বলছে যে অলস সূর্য জলের উপরে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দিচ্ছে। নদীর জলস্রোতের উপরে কবি দেখতে পাচ্ছেন যে সূর্য যখন অস্ত যায়, তার যে একটা প্রতিচ্ছবি, সেটা যেন জলের উপর একটা সোনালি রঙের আভার স্তম্ভ দাঁড় করে রেখেছে। কবি সেটা যেন দেখতে পাচ্ছেন। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। জলে কখন ফেনা হয়? যখন জল খুবই দূষিত হয়। কবি কল্পনা করেন সেই জলও খুব দূষিত। ওই যে জলের সেই দূষিতের কারণেই সেই জলে ফেনা দেখা যাচ্ছে, এবং সেই ফেনায় যখন ফেনাগুলো আস্তে আস্তে বিলীন হয়, তখন তার যে জলে বাষ্পে ছিটকে যাওয়া এবং সেই আলোতে সেই বাষ্পের ছিটকে যাওয়াটাকে ফেনা একটা ধোঁয়ার মতো মনে হয়। তাই বলছে কবি যে আগুন লেগে যাচ্ছে জলের অন্ধকারের ধূসর ফেনায়। সেই উজ্জ্বল আলোর স্তব্ধতায়, সেই উজ্জ্বল আলো স্তব্ধ, স্পন্দনহীন। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস আসে ঘুরে ফিরে শীতের দুঃস্বপ্নের মতো। তাহলে ঘুরে ফিরে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস আসছে। বঙ্কিম মানে এখানে বাঁকা, আমরা জানি। অ্যাকচুয়ালি কবি বাঁকা বলা যায়নি, কবি বুঝিয়েছেন যে ধোয়ার দূষিত রূপ। তাহলে বঙ্কিম ধোয়া বলতে এখানে দূষিত ধোয়া। তাহলে সেই দূষিত ধোয়া বারবার ঘুরে ফিরে কবির জীবনে আসছে। শীতের সময় যেমন দুঃস্বপ্ন বারবার আমাদের ঘুম ভাঙিয়ে দেওয়ার পরেও আবার আমরা ঘুমিয়ে পড়লে সেই দুঃস্বপ্নটা দেখি, কবিও দেখছেন যে সেই দূষিত বায়ু বারবার, যতই আমরা তার থেকে দূরে সরে যাই না কেন নগর জীবনে, সেই দূষিত বায়ুই বারবার ফিরে আসছে কলকারখানা, যানজট, জনসংখ্যা প্রভৃতির কারণে। কলকারখানা অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। কবি কল্পনা করছেন যে এই কলকাতা শহর থেকে অনেক অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ, মানে মেদিনীপুরের শেষ প্রান্তে, পুরুলিয়া বাঁকুড়িয়ার কিছু অঞ্চলে, ঝাড়খণ্ডের কিছু অংশে, যেখানে মহুয়া গাছ খুব পরিমাণে পাওয়া যায়, সেই মহুয়ার দেশ কবি কল্পনা করছেন অনেক অনেক দূরে, মেঘে ঢাকা,
মেঘে মত্ত মানে মেঘে ঢাকা আচ্ছন্ন কবির সেই মহুয়ার দেশ। সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। কবি কল্পনা করছেন যে সেই মহুয়ার দেশের গ্রামগুলিতে যাওয়ার যে রাস্তা, সে রাস্তা দুধার দিয়ে দেবদারু গাছ লাগানো আছে এবং তাদের যে শাখা পোশাখা গভীর ছায়া তলায় সৃষ্টি করেছে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কবির কল্পনার মহুয়ার দেশে রাতের বেলা শুয়ে কবি শুনতে পান সমুদ্রের পাড়ে এসে জলের স্রোত আছড়ে পড়ছে। সেই জলের স্রোতের শব্দ কবি শুনতে পান। সেই স্রোতের শব্দ যেন নির্জনতা নিঃসঙ্গতাকে আলোড়িত করে তুলছে। আর আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবি যে নগর জীবনে যে ক্লান্ত রূপ, নগর জীবনে যে ক্লান্তি, যে অবসন্নতা কবি পেয়েছেন, কবি তাই কল্পনা করছেন যে শ্রমজীবী মানুষেরা যেমন তাদের মহুয়া খেয়ে তারা তাদের কষ্ট দুঃখ যন্ত্রণা ভুলে যায়, তেমনিও কবি চেয়েছেন যে আমার নগরে জীবনে থাকার, শহুরে জীবনে থাকার যে যন্ত্রণা, যে কষ্ট, তা যেন দূর হয়। এবং তা দূরের জন্য কবি বলছেন আমার দেহের উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। তাহলে মহুয়ার ফুল ঝরে পড়ার কথা বলছে, মহুয়ার গন্ধ তার শরীর থেকে পাওয়ার কথা বলছে, যাতে তারও শরীরটা কী হবে, সেই শ্রমজীবী মানুষের মতো ক্লান্তিটা দূর হবে। এটি হচ্ছে প্রথম পর্বের সারাংশ। এবার আমরা পড়ব